1995 সালে তখন বিএনপিরই আমল ছিল। তো সেই সময় দিনাজপুরে যাওয়ার পথে ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল একটা 14 বছর বয়সী ইয়াসমিন। ওকে দিনাজপুরের কাছে 12 মাইলের ওখানে নামিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ওকে পৌঁছে দেবে বলে, যেহেতু প্রায় শেষ রাতের দিকে, তাকে গাড়িতে তোলে এবং 3 জন পুলিশ তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে এবং সে মারাই যায় এবং তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে তারা চলে যায়। এই ঘটনায় যারা দেখেছিল তারা দিনাজপুরের মানুষ একদম ক্ষোভে ফেটে পড়েছিল। আমি খুবই ধন্যবাদ জানাই যে দিনাজপুরের মানুষ এত বেশি করেছে। তখন তো আর মোবাইলের যুগ ছিল না বা অত অনলাইনে আমরা সব তাৎক্ষণিক পেতাম না, কিন্তু আন্দোলন এত তীব্র হয়েছিল। ওটা কিন্তু শুধু নারীদের আন্দোলন ছিল না, ওটা কিন্তু একেবারে জনগণের ছিল। 7 জন মানুষ মারাও গেছে পুলিশের গুলিতে। তো এই সময় আমরা কবি সুফিয়া কামালের কথা আপনারা জানেন, তার নেতৃত্বে আমরা সম্মিলিত নারী সমাজ গঠন করে সারা দেশব্যাপী আন্দোলন করেছিলাম। কারণ এটাকে আমরা বলেছিলাম রাষ্ট্রীয় নির্যাতন। কারণ রাষ্ট্রেরই একটা অংশ তাকে নিরাপত্তা দেওয়ার কথা, তাকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে তাকে গাড়িতে তুলে নির্যাতন করে ধর্ষণ করে মেরে ফেলেছে। এই ঘটনাটা আমি এই জন্য তুলছি যে মনে হতে পারে যে এটা শুধু একটা দলের সময়কার ব্যাপার কিনা। ওই সময়ে কিন্তু আন্দোলন এত তুঙ্গে উঠেছিল যে বিএনপিকে ইনফ্যাক্ট পরবর্তী সময়ে খুবই খারাপ অবস্থায় পড়তে হয়েছিল। কিন্তু যখন পরবর্তী সময় আওয়ামী লীগ আসলো, একেবারে প্রথম বছরেই সীমা নামে একটা মেয়ে পুলিশেরই হেফাজতে ধর্ষিত হলো এবং মারা গেল। তার এটা কোনো নির্দিষ্ট দলের থাকা না থাকার ব্যাপার না। এখনও ধরেন এই যে ঘটনা ঘটছে, অন্তর্বর্তী সরকারের সময়ও ঘটেছে। আমি একটু বলতে চাই যে আসিয়ার যখন ধর্ষণের ঘটনা ঘটেছিল এবং সবার মধ্যে যে প্রতিবাদটা হচ্ছিল, তাতে কিন্তু আমরা সবাই খুবই মনক্ষুণ্ণ ছিলাম এবং আমরা চেয়েছি যে আইনেও এমন কোনো ব্যাপার আছে কিনা যেটার জন্য বিচার দেরি হতে পারে এবং দ্রুত আইনের কিছু সংশোধনীও আনা হয়েছিল যেন দ্রুত ট্রাইব্যুনালে বিচার করা যায়। এবং সেই বিচারটা করতে গিয়ে এটা দেখা গেল 34 দিনে হিটু শেখ তার নাম, হিটু শেখ, দেখেন সে কিন্তু আসিয়ার বোনের শ্বশুর। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছোট্ট বাচ্চা মেয়েটা তাকে ধর্ষণ করলো তার শ্বশুর, বোনের শ্বশুর, এবং তাকে মরে নাই। আমি সিএমএইচও তাকে দেখতে গেছে, যেহেতু তাকে পরে ঢাকায় আনা হয়েছিল। তার যে গলার যে ক্ষতটা আমি দেখেছি, ডাক্তাররা আমাকে অন্যগুলো বলতে পারেন না, ওরা বলছেন যে আমরা বলতে পারবো না যে কি বিভৎস অবস্থা। গলার যে ক্ষতটা আমি দেখেছি, যে শক্ত কিছু দিয়ে তাকে যে শ্বাসরোধ করার চেষ্টা করা হচ্ছিল, একদম ডেবে গিয়ে বিশাল একটা কালো দাগ হয়েছিল। এই মেয়েটা কিন্তু বাঁচতে পারেনি, মাত্র কয়েকদিন আইসিইউতে থেকে মারা গেছে। এবং আমাকে তার মা বলছিল যেদিন মারা গেছে যে আমি দোয়া করছিলাম যেন আল্লাহ যেন ওকে তুলে নেয়। বুঝতে পারেন যে কি আমরা যখন বলি যে এরা কি অবস্থায় থাকছে, ওই মা কিন্তু এই মেয়েকে আর জানে যে এই মেয়েকে এই সমাজে রাখতে পারবে না, এই সমাজে তাকে থাকাটা আরও বিভৎস হবে, সেজন্য সে এই দোয়াটা করেছে। এবং সে কিন্তু দেখেন আজকে আমরা বলছি 4 মাসে 118 জন শিশু, নারীও না, এটা আগে ধর্ষণ হতো কিন্তু নারীদের প্রশ্ন আসতো এবং তখন ধর্ষণের শিকার নারীর পোশাক কেমন, সে সকালে গেছে নাকি সন্ধ্যায় একা গেছে, ওই প্রশ্ন তোলা হতো। কিন্তু এখন কি প্রশ্ন তোলা হবে? রামিসার ক্ষেত্রে সকালবেলায় সে স্কুলে যাওয়ার কথা, সেই সময় তাকে ধরে নিয়ে ঘরের মধ্যে নির্যাতন ধর্ষণ করেছে এবং গলা কেটে মাথাটাকে কেটে ফেলে দিয়ে একটা বালতিতে পুরে রেখেছে।
এবং আমি মনে করি যে আমরা রামিজ স্যার এই বীভৎস ঘটনা তাৎক্ষণিক জানাজানি হওয়ার কারণে আজকে আমরা সবাই রামিজ স্যার কথা বলছি, কিন্তু এই যে 118 জন বাচ্চা যারা ধর্ষিত হলো, তাদের মধ্যে 17 জন না কতজন মারাও গেছে, তাদের কাছে কি আমরা সবার করছি, আমরা সবার জন্য কথা বলছি? আসিয়ার দেখেন বিচার রায় 34 দিনের মাথায় পেল 2025 সালের পরে, এখন 2026 সালের মে মাস চলছে, এখনো পর্যন্ত সেটা কার্যকর হয়নি। তাহলে বিচার বিভাগের কাছে আমরা কি আশা করতে পারি? বিচার বিভাগ কি আমরা বিচার চাই করে রাস্তায় মানে গলা ফাটিয়ে ফেলতেছে, কিন্তু বিচার বিভাগের কাছে গেলে তারা নিয়ম মানতে যান, বিচারে যেন কোনো ত্রুটি না থাকে। আইনমন্ত্রীর এই কথায় আমি একটু মানে মনে কষ্ট পেয়েছি যে যার ধর্ষণ হয়ে গেছে এবং ধর্ষক নিজে স্বীকার করেছে ধর্ষক আপনাদের হাতে, তারপরে আপনারা এমন বিচার করতে চান যে বিচারে কোনো ত্রুটি না থাকে। সেজন্য ডিএনএ টেস্ট লাগবে। ধর্ষক স্বীকার করার পরে ডিএনএ টেস্টের তো প্রয়োজন হওয়ার কথা না। ডিএনএ টেস্ট তখনই বেশি দরকার হয় যখন নাকি সন্দেহ থাকে, যখন নাকি তাকে খুঁজে পাওয়া যায় না। এখন এই ডিএনএ টেস্টের মধ্যে নেওয়া মানে আরেকটা ধাপ আপনি দেরি করানো। এই দীর্ঘসূত্রিতার আসলে যে কথা আমরা বলছি, এটা কিন্তু আসলে বিচারেরই বিভিন্ন ধাপ, বিচারেরই বিভিন্ন প্রয়োজন, যে এটা মানতে হবে সেটা মানতে হবে। এটা করতে গিয়ে আমরা আসলে শেষ পর্যন্ত এমন পর্যায়ে নিয়ে যাই যে বিচার হলেও রায় মৃত্যুদণ্ড হয়েছে শুনে আমরা খুশি হই বটে, কিন্তু আসলে হিটু শেখ এখন ভালোই আছে। হিটু শেখ শুনলাম যে জামিন পেয়ে গেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাচ্ছি না এই কারণে যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিন যদি পেয়ে থাকে, যদি এটা সত্যি হয়, তাহলে আমাদের বিচার প্রতি কোনো আস্থা আর থাকার কথা না। আমরা কিসের আস্থায় বিচার চাচ্ছি? তাহলে যদি ধর্ষক, প্রমাণিত ধর্ষক যদি বিচার থেকে বেরিয়ে যেতে পারে। ইয়াসমিনের ধর্ষণের পরে আমরা একেবারে প্রতিবার আমরা কোর্টে গিয়ে বসে থাকতাম। 1997 সালে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড হয়। আপনারা জেনে অবাক হবেন যে 9 বছর লেগেছে, তাও ক্রমাগত দাবি দাওয়া তোলার পরে 9 বছর লেগেছে 2004 সালে তাদের দণ্ড ফাঁসিটা কার্যকর হবে। তো 9 বছর হলে তো এটা তো আর মানে ওই ইয়াসমিনের ধর্ষকের কার্যকর হওয়ার পরে এটা খুব একটা সমাজে খুব প্রভাব ফেলেনি, কারণ এটা এত বেশি পুরনো হয়ে গেছে যে মানুষ কিন্তু এটা আর মন করে না। আসিয়ার ধর্ষকেরও একই অবস্থা। ও যদি বেরিয়ে গিয়ে থাকে, আমি দাবি করছি যদি কোনোভাবে আসিয়ার হত্যাকারী ধর্ষক যদি বেরিয়ে গিয়ে থাকে, আজই তাকে গ্রেফতার করা হোক এবং তার ফাঁসি কার্যকর করা হোক। এবং আমি মনে করি যে বিচারক এই জামিন দিয়েছেন, আমি বিচার বিভাগের প্রতি অশ্রদ্ধা রাখছি না, কিন্তু আমি মনে করি যে আপনারা জনগণের বিরুদ্ধে, সারা দেশের মানুষ, আজকে কোটি কোটি মানুষ, কিন্তু আপনারা 118 জন বাচ্চার যদি কথা বলি, এদের পিছনে এবং যারা নাকি এখন ওই বয়সের আছে, তাদের বাবা মারা পর্যন্ত যারা আছে, তাহলে কোটি কোটি মানুষ আজকে শঙ্কিত, কোটি কোটি মানুষ আজকে কাঁদছে, কোটি কোটি বাচ্চা আজকে নিরাপদ বোধ করছে না। তাহলে আমরা কিভাবে বিচার বিভাগকে আমরা ভরসা রাখতে পারি, যেখানে নাকি আসিয়ার হত্যাকারী বা ধর্ষক জামিন পাওয়ার কথাটা ইভেন গুজব আকারেও যদি হয়, এটা বের হয় কি করে? তো কাজে আমি মনে করি এই ব্যাপারে নিশ্চয় একটা ব্যাখ্যা আমরা পাবো বিচার বিভাগের কাছ থেকে, এবং যদি কোনোভাবে বেরিয়ে গিয়ে থাকে তাহলে রামিজ স্যার, আমি তারেক রহমানের কাছে আমাদের প্রধানমন্ত্রী, তাকে বলবো যে 1 মাসের মধ্যে শুধু রামিজ স্যার বিচার করলে হবে না, আরও যারা যারা ধর্ষিত হয়েছে তাদের সবার বিচার আপনাকে করতে হবে। সবার বাড়িতে আপনি যেতে পারবেন না, সবার বাড়িতে গিয়ে সান্ত্বনা দিতে পারবেন না, কিন্তু আপনার একটা পদক্ষেপ
সারা বাংলাদেশের মানুষের জন্য সান্ত্বনা হতে পারে, আশ্বাস দিতে পারে যদি আপনি বিচারের জন্য কঠিন পদক্ষেপ নেন। এটাকে জরুরি অবস্থা ঘোষণা করা মতো অবস্থা দাঁড়িয়েছে। আমরা হামের ঘটনায় এতগুলো শিশু যখন মারা যাচ্ছে, আমরা যখন সেটা নিয়ে চিন্তা করছি, এখন ওর চেয়ে আরেকটু বড় বাচ্চারা কিন্তু আজকে ধর্ষণের শিকার হয়ে মারা যাচ্ছে। রামিসার পরে 3 বছরের বয়সের বাচ্চা চট্টগ্রামে ধর্ষণের অ্যাটেম্প্ট হয়েছে। তো কাজে আমাদের শিশুদেরকে যদি আপনারা নিরাপত্তা দিতে চান, যদি এই সরকার আদৌ মনে করে যে তারা জনগণের প্রতি তাদের কোনো ভরসা আছে বা তারা জনগণের প্রতি কোনো দায়িত্ব আছে, জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাইলে কিন্তু আমি মনে করি তাদেরকে করে দেখাতে হবে, কথায় আমাদের চিরে ভিজবে না। আর একটা কথা বলে শেষ করব, যখন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে প্রকাশ্যে ফাঁসির ব্যাপারটা মধ্যযুগীয়, ঠিক আছে, আমরা আইন হাতে নেওয়ার কথা বলছি না, কিন্তু বিচার প্রকাশ্যে তো হতে পারে। যেমন মুনির, আপনার রিমা হত্যা মামলার জানেন যে মুনিরের ফাঁসির ঘোষণাটা আদালতের বাইরে মাইক্রোফোন সেট করে ঘোষণা করা হয়েছিল, কারণ জনগণ এত ক্ষুব্ধ ছিল যে ওখানে আদালতের সামনে মানুষ জড়ো হয়ে গেছিল, তাদেরকে আশ্বস্ত করার জন্য বাইরে মাইক লাগানো হয়েছিল। তাহলে কেন আমরা এখন সেরকম বিচার করব না? আমরা সেরকম বিচার করে দেখাবো। যদি মধ্যযুগীয় হয় প্রকাশ্যে বিচার করাটা, ফাঁসি দেওয়াটা, তাহলে এই রকম ধর্ষণকে মেনে নেওয়া, এটাকে আয়ামে জাহলিয়াত না? আমরা কি সেই যুগে পৌঁছে যাইনি যে যুগে মানুষ মেয়েদেরকে জন্মের পর মেরে ফেলা হতো? এখন আমরা জন্মের পর 2 বছর 3 বছরও বাঁচতে দিচ্ছি না। এটা কোন যুগের কথা বলছি? আমরা কোন আধুনিক যুগে বসে আছি? তো কাজে আমি মনে করি যে আজকে আমরা যেন এখানে সবাই যারা আসছি, আমরাও যেন থেমে না যাই। আমাদেরকেও কিন্তু ক্রমাগত এটাকে মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে। ক্রমাগত আমাদেরকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তাদের কাছে আমরা জানতে চাইব, এবং যখন সংসদ চলবে আমরা প্রতিটি সংসদ সদস্যদেরকে বলবো, আপনারা যদি এর বিচার না হয়, আপনারা যদি ওয়াকআউট না করেন, আপনারা যদি কোনো সংসদে এটার ব্যাপারে কোনো উত্থাপন না করেন, তাহলে আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন কিনা আমাদের সেই সন্দেহ জাগবে। অনেক ধন্যবাদ। আমি অনেক আমাদের মনে হয় যে আসলে এখন সময় আসছে কঠোর অবস্থান নেওয়ার। ধন্যবাদ।